এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ। মন্তব্য ইসি আনোয়ারুলের। কর্মকর্তাদের পেশাদারিত্ব নিরপেক্ষ হয়ে কাজ করার নির্দেশ সিএসের। ঘোষিত সময় নির্বাচনের বিকল্প নেই, না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি। বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা, বললেন মির্জা ফখরুল। ষড়যন্ত্র ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। জাকসুতে অর্ধেক ভোটার নারী হলেও প্রার্থী খুবই কম। সাইবার বুলিং ও হেনস্থার ভয়ে নির্বাচনে লড়তে অনাগ্রহ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত হলে পরিস্থিতি পাল্টানোর আশা। এই পাশে প্রত্যেকের বাড়ি পানি, এই পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। 6 মাস যদি পতাঘাটে থাকতে বাসা কাছা কিভাবে নিয়ে রাখবো? বছর জুড়ে জলাবদ্ধতায় বিপর্যস্ত ভবদহের জনজীবন। মৌলিক চাহিদা মেটাতেই নাভিশ্বাস। বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ নেই, ভিটে মাটি ছেড়ে সড়কে মানবেতর জীবন। এবং মাস জুড়ে উত্তাপের পর কিছুটা কমতির দিকে সবজির দর। এখনো বাড়তি শসা ও কাঁচামরিচ। কমেছে ডিম ও ব্রয়লার মুরগির দাম। ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মাছের রাজা ইলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আগারগাঁওয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশনা দেন। আইন কানুনের বাইরে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে সিইসি বলেছেন, নির্বাচন নিয়ে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। নির্বাচন কমিশন এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গায়। জানিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী সংসদ নির্বাচন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে। তিনি আরও সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালো নির্বাচন করতে হবে, এর বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এই নির্বাচনে কিছু নতুন বিষয় সংযোজন হতে যাচ্ছে। এই নির্বাচন কমিশনকে এবং নির্বাচনের সাথে আপনারা যারা জড়িত আছেন, ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই। এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন। যারা ট্রেনিং দিবেন তারা এটা একটু বাড়তি হিসাবে দায়িত্বটা পালন করবেন, যে মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশনটা যাতে প্রপারলি অ্যাড্রেস হয়। আর ঘোষিত সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, ভোট বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনাও। এ সময় দেশ বিদেশে চলা ষড়যন্ত্রের বিষয়কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে প্রায় 48% ভোটার নারী। তবে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করা নারীর অনুপাত মাত্র 13%। জুলাই আন্দোলন সহ বিভিন্ন সময়ে নেতৃত্বের প্রমাণ দিলেও ডাকসু নির্বাচনে নারীর অংশগ্রহণ এতটা কম কেন? বিস্তারিত জুম্মন সাদিক জাভরিনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন ও কামাল হোসেন। অতীতের বিভিন্ন আন্দোলনের মতো জুলাই গণঅভ্যুত্থানে সরব অংশগ্রহণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের।
অভ্যুত্থানের 1 বছর পর হচ্ছে ডাকসু নির্বাচন। 6 বছর পর হতে যাওয়া কেন্দ্রীয় সংসদ নির্বাচনে বেড়েছে নারী ভোটার ও প্রার্থী। তবে পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে এখনও কাঁধে কাঁধ মেলাতে পারেননি জয়িতারা। কেন্দ্রীয় সংসদের 28 পদের বিপরীতে মোট 471 প্রার্থীর মধ্যে নারী মাত্র 62 জন। প্রশ্ন জাগে, নেতৃত্বের যোগ্যতা থাকার পরও কেন এই অনাগ্রহ? বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে থাকার জায়গা নেই, তারা পড়াশুনো করার সুযোগটা পায় না। তারা কিভাবে রাজনীতি করবে, তারা কিভাবে অন্যের উন্নয়নের কথা ভাববে। আমি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আর আমাকে হচ্ছে টুকাইদের দ্বারা উত্তক্ত হইতে হচ্ছে। হ্যাঁ, আমাকে একজন রিক্সাওয়ালা আমাকে ইমপ্রিজন করতেছে। অনলাইন কিংবা অফলাইন হরহামেশাই নারীদের হতে হচ্ছে হেনস্থার শিকার। সাইবার বুলিংয়ে অনেকেই গুটিয়ে নিচ্ছেন নিজেকে। স্লাট শেমিং, যেভাবে বুলিংয়ের শিকার হতে হচ্ছে, একই সাথে শুধু আমাদের প্যানেলের নারীরা যে এরকম না, আপনি প্রত্যেকটা প্যানেলের দেখবেন দেখা যায় আমার ওই ছাত্রদল ট্যাগটা নিয়ে একটা বড় রকমের ট্যাগিংয়ের রাজনীতি করা হয়। তো এই জিনিসগুলো যখন হয়, যাদের আগ্রহ আছে তারাও আসলে করতে চায় না। যে আমরা যখন প্রক্টরের কাছে এটা সমাধান খুঁজতে যাই, তারাও কিন্তু আমাদের কোনো ধরনের শেল্টার দিতে পারছে না। বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেলে নারীদের অন্তর্ভুক্ত করা হলেও তাকে নাম সর্বস্ব হিসেবেই দেখছেন প্রার্থীরা। যারাই আসে তারা কিন্তু তাদের রাজনৈতিক ম্যান্ডেটটা তুলে দেওয়ার জন্যই আসে, তারা কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট হিসেবে আসতেছে না। নারীদেরকে হচ্ছে টোকেনিজম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদের কোনো ধরনের আন্তরিকতা থাকে না সারা বছর, কিন্তু এখন এসে ডাকসুর ডামাডোলে সবাই এসে খুবই নারী বান্ধব সাজার চেষ্টা করছে। স্রোতের প্রতিকূলে লড়াইকারীদের বিশ্বাস, একদিন পাল্টাবে এই পরিস্থিতি। বিশ্বাস করি যে যেহেতু আজকে আমি হেমা চাকমা আসতে পেরেছি, আগামীতে যারা যদি ডাকসুটা হয় এবং হওয়া উচিত, তাহলে এটা 3-4 গুণ বেড়ে আসবে। চাইবো যে প্রতি বছরই হচ্ছে কোনো নারী নেতৃত্ব আসুক এবং নারীদের ক্রীড়ার সাথে জিনিসটা ট্যাবু হয়ে না থাকুক। ডাকসু নির্বাচনে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন ও এজিএস পদে লড়ছেন 4 নারী প্রার্থী। 28টি পদের মধ্যে আন্তর্জাতিক ও ছাত্র পরিবহন পদে নেই কোনো নারী শিক্ষার্থী। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দীর্ঘ 32 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখলেও এবারের প্রার্থী তালিকায় নারীদের উপস্থিতি কম। শিক্ষকরা বলছেন 2024 সালের 5 আগস্টের পর ক্যাম্পাসের নারী বান্ধব পরিবেশ তৈরি না হওয়ায় নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। মুজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে বিস্তারিত রিপোর্টে। ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মানিকের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আন্দোলনেই অগ্রণী ভূমিকা রেখেছেন নারী শিক্ষার্থীরা। অথচ আসন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা মোট প্রার্থীর মাত্র 1/4। আশানুরূপ অংশগ্রহণ না থাকায় শিক্ষার্থীদের মধ্যেই তৈরি হয়েছে প্রশ্ন। নারী শিক্ষার্থীরা বলছেন, সাইবার বুলিং সহ সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ন্যায় বিচার না পাওয়ার ঘটনাগুলোর কারণে নেতৃত্বে যেতে পরিবার নিরুৎসাহিত করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারীরা সমস্ত কিছুতে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং গণ অভ্যুত্থানও সর্বশেষ আপনারা দেখেছেন সেটা। তো সেই নারীদের অংশগ্রহণ অনেকাংশই কম। নারী বান্ধব সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনের ঘাটতির জন্যই আজকে নারী নেতৃত্বের এই রকম ঘাটতি বা সংকটাপন্ন অবস্থা। শিক্ষকরা বলছেন 2024 সালের 5 আগস্টের ঘটনার পর নারী বান্ধব পরিবেশ না থাকায় ক্যাম্পাসে নারী নেতৃত্ব সংকটে পড়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও একই রকম অংশগ্রহণ থাকবে। দীর্ঘকাল ধরে যেহেতু জাকসু হচ্ছে না, এখানে আসলে কি ঘটবে সে বিষয়ে তাদের আশঙ্কা থাকতে পারে। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব বলছেন, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ক্ষমতায়নে বেশ কিছু পদ সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতে তাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা নির্বাচন কমিশনের। বিশ্ববিদ্যালয়ের পরিবার চায় নারীদের ক্ষমতায়ন। আমরা আশা করি যে এইবার প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে, ভবিষ্যতে এই সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে। আগামী 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। 10ম আয়োজনে মোট 12,000 ভোটারের মধ্যে 49% নারী শিক্ষার্থী। সময় সংবাদ, সাভার। যশোরের দুঃখ ভবদহ, যার বেশিরভাগ এলাকা বছরের অধিকাংশ সময় পানিতে থই থই করে। এই এক কারণে মৌলিক চাহিদার প্রায় সব ক্ষেত্রেই দুর্ভোগ পোহাতে হয় এ অঞ্চলের লাখ লাখ মানুষকে। বর্ষা এলেই ভিটেমাটি ছেড়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হন ওই এলাকার মানুষ। বছরের পর বছর ধরে চলছে এই একই ভোগান্তি। যশোরের ভবদহ অঞ্চল ঘুরে মোবারক শুভ এবং সোহেল কুরেশির ছবিতে আল আমিন তুষারের রিপোর্ট।
ভবদহের মিজানুর। দ্বাদশ শ্রেণী পড়ুয়া মেয়ে সুমাইয়াকে সঙ্গে নিয়ে অন্য সব দিনের মতো নৌকায় করে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন তিনি। বাবাকে নামানোর পর এই নৌকাতেই পানি মারিয়ে বাড়ি ফিরবে সুমাইয়া। ভবদহ কলেজে পড়ি, তা প্রতিদিন আমার নৌকায় করে যাওয়া আসা করতে হয়। সকালবেলায় বই পড়া বাদ দিয়ে আমার পার করে দিতে হবে। ভবদহের মনিরামপুরের মিজানুরের মতো লাখো মানুষের নিত্যদিনের চিত্র এটি। এই পানি কখনো কমে না, এই পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। উঠোন থেকে শুরু করে পানিতে তলিয়ে আছে সড়কও। এর মধ্য দিয়েই সাইকেল চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরছে ফারজানা। কিন্তু বাড়িতে প্রবেশ করতে হবে বাঁশের সাঁকো দিয়ে। মায়ের সাহায্য ছাড়া যা মোটেই সম্ভব হয় না। চিকিৎসা, শিক্ষার মতো মৌলিক চাহিদার সবকিছুর জন্যই এসব এলাকার মানুষদের পানি পেরোনো ছাড়া উপায় নেই। স্কুল ব্যাগ শুদ্ধ আমি পানিতে করে গিয়েছিলাম ইটি বেঁধে। স্কুল যাচ্ছি আমার দাদা নৌকায় করে দিয়ে যায়। ডাক্তার সময় আসতে পারে না, এইভাবে চলছে আর কি হাসপাতালটা। ডাক্তার রাস্তার পর চিকিৎসা করতে হয়। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানেও পানি কিছুটা কম, তবে ভবদহের অঞ্চলের বিভিন্ন জায়গায় এর থেকেও অনেক বেশি পানি। এখানে কোম্পানি হবার কারণটা কি জানেন? কোম্পানি হওয়ার কারণটা সামনেই মূল সড়ক। যশোর জেলার দক্ষিণ পূর্ব অংশে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশ নিয়ে গঠিত এসব এলাকায় যেন দুর্ভোগের শেষ নেই। গত বছর দান হয়নি, এবছরও দান হইল না, তাহলে তারা কি খাবে? বাড়ির সব জল ঠল উঠে গেছে, পানি উঠে গেছে। উপর করে উঁচু করে কিছু দিয়ে ওই কিনা চুলার পরে তাই রান্না করতে। ওই জাতি কবে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। একসময়ে বিশাল নদী এখন যেন কেবলই আক্ষেপ আর দুর্ভোগের নাম। প্রতি বর্ষায় পানিতে টইটুম্বুর হওয়া নদী আর খাল গরমের আগে শুকোয় না। তাই তো আব্দুল হালিমের বসবাস সড়কে। আগস্টের শেষেও কেশবপুরের অন্তত 350 পরিবার ঘর বেঁধেছেন যশোর সাতক্ষীরা মহাসড়কে। এপাশে প্রত্যেকের বাড়ি পানি। প্রতি বছর 4 মাস এই রোডের ভাড়া থাকি, এখন হাঁটু পানি আর রাস্তায় মাজা। গতবার গাড়ি উঠে দিয়েছিল টঙ্গের পারে। 6 মাস যদি পাতা ঘাটে থাকতে বাসা কাছা কিভাবে নিয়ে রাখবো? এদিকে যশোরের পানি উন্নয়ন বোর্ড বলছে 60-এর দশকে নির্মিত জলকপাটগুলোর জীবনকাল অনেক আগেই শেষ হয়েছে। ঝুঁকি সত্ত্বেও সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে গেটগুলো। 50 বছর যদিও লাইফ টাইম ধরি, লাইফ টাইম কিন্তু চলে গেছে। তারপরেও মানুষের চাহিদাকে আমি শ্রদ্ধা করে আমি কিন্তু ইতিমধ্যে 6টা গেট খুলে দিছি। একসাথে খুলতে পারতেছি না, কারণ স্ট্রাকচারটা নিতে পারবে কিনা এই একটা ভয়। এই জন্য ধাপে ধাপে করে আমি সেটাও খুলে দিছি। ভুক্তভোগী মানুষ তারা কি বলতেছে সেইটার সাথে কারিগরি যে বিষয়টা আছে, এই দুইটা সমন্বয় করে আমরা স্থায়ী জলাবদ্ধতা নিরসনে আগাচ্ছি। জলাবদ্ধতা সমস্যার সমাধানে পানি উন্নয়ন বোর্ড 1961 সালে 5টি স্থানে 44টি স্লুইস গেট স্থাপন করে। বর্তমানে 18টি পলিজমে বন্ধ। এতেই মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদী নাব্যতা হারিয়ে ফেলছে বলে মনে করেন অনেকেই। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। এদিকে খুলনার ডুমুরিয়ার বিল ডাকাতিয়া জলাবদ্ধতায় বহু গ্রাম পানিবন্দী। এখানে হাজার মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বাস করতে হচ্ছে। এই যে বিল ডাকাতিয়ার বিস্তীর্ণ এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা এখন আসলে এত বেশি ভোগান্তির মধ্যে রয়েছে, নিজেদেরকে জলজ প্রাণীর সাথে তুলনা করেছেন। বলছেন যে আসলে পানির মধ্যেই তাদের বাস করতে হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, এবং এই অবস্থা থেকে কোনো পরিত্রাণও তারা পাচ্ছে না। বিভিন্নভাবে আন্দোলন জানিয়ে, দাবি জানিয়ে প্রকল্পের পর প্রকল্প তারা দেখে, সেখানে অর্থের ছড়াছড়ি দেখে, তবে জনপদে সুফল মেলে না। আমরা যে এলাকাটিতে রয়েছি এটি খুলনার ডুমুরিয়া উপজেলার একটি রংপুর ইউনিয়ন। এখানে বিস্তীর্ণ যে এলাকা, সেই এলাকাতে একসময় কৃষি থেকে শুরু করে মাছে ধানে ভরপুর ছিল। এলাকার মানুষের বেশিরভাগ মানুষের জীবিকা নির্ভর করতে কৃষির উপরে। তবে সেই জায়গাটি আসলে এখন নিঃশেষ হয়ে গেছে বলতে হবে। অর্থাৎ পুরো যশোরের কেশবপুর, মনিরামপুর, খুলনার ডুমুরিয়া, ফুলতলা বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বিল ডাকাতিয়ার 30,000 হেক্টর জমি, এবং এই অঞ্চলের যে মানুষ এই কৃষি জমির উপর নির্ভরশীল ছিল, এবং এটির সাথে তাদের আশীর্বাদ ছিল। স্থানীয়রা বলছেন সেই আশীর্বাদের বিল ডাকাতিয়া এখন তাদের জন্য অভিশাপে রূপান্তর হয়েছে। এবং এর ফলে আমরা এখন
এখন আমরা যে দেখতে পাচ্ছি একটি সড়ক, আসলে এটি ইটের সোলিং এর যে সড়ক, এটি এই গ্রামের প্রধান রাস্তা এবং সেই রাস্তাটি 12 মাসই অর্থাৎ গত 3 থেকে 4 মাস ধরে এইভাবেই পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে এবং স্থানীয় যারা রয়েছেন তাদেরকে একমাত্র উপায়, যদি তারা না ভিজে চলাচল করতে চান তাহলে এই নৌকার মাধ্যমে আসতে হয়। তবে এই নৌকাটি আসলে বিভিন্ন সময় উল্টে পড়ার ঘটনা ঘটে এবং একই সাথে আমরা এখন একটু দেখছি যে সারভিটা নরেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়টি যেহেতু শুক্রবার বন্ধ, তবে এর সামনে কয়েকজন স্থানীয় শিক্ষার্থী তারা খেলাধুলা করছে। তারা বলছে যে এটি তাদের প্রধান মাঠ, সেই মাঠটিও পানিতে নিমজ্জিত রয়েছে, ফলে তারা কোনো শুকনো জায়গা না পেয়ে এই পানির মধ্যেই তাদেরকে খেলাধুলা করতে হচ্ছে। অর্থাৎ এই যে অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষ তারা যে কৃষি কাজের উপর নির্ভরশীল ছিল, সেই কৃষি সেক্টরের উপার্জনের মাধ্যম তাদের আসলে নষ্ট হয়ে গেছে। একই সাথে নানা রকম পানিবাহিত চর্মরোগে তারা ভুগছেন, রান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া, পড়াশোনা সবকিছু এক ধরনের হুমকিতে বলতে হবে। অর্থাৎ তো কোনো ধরনের নাগরিক সুযোগ সুবিধা এই যে বিস্তীর্ণ জনপদ, সেই জনপদের মানুষের নেই। তো খুলনার ডুমুরিয়ার বিলডাকাতিয়া থেকে স্থানীয় যে জলাবদ্ধতার খবর আমার কাছেই ছিল সর্বশেষ। ডুমুরিয়ার জলাবদ্ধতার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম খুলনায়। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে তাদের ঢাকা সিএমএম আদালতে তোলা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, স্বৈরাচার হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে মঞ্চ 71-এর ব্যানারে আসামিরা জড়ো হয়েছিলেন। এদিকে যে আইনে তাদের গ্রেফতার করা হয়েছে এ ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত নয় বলেও দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। মঞ্চ 71 নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে 16 জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। তাদেরকে এই মামলার আইও জেল হাজতে প্রেরণের জন্য মাননীয় আদালতের কাছে আবেদন করেছি। রাষ্ট্রপক্ষে শুনানি করেছি এবং আসামিগণের পক্ষেও তাদের আইনজীবীরা শুনানি করেছেন। মুনাফার পাশাপাশি ক্ষতির ভাগও নিতে হবে শরিয়া ভিত্তিক ব্যাংকের শেয়ার হোল্ডার আর আমানতকারীদের। এমন নিয়ম রেখে চূড়ান্ত হচ্ছে ইসলামী ব্যাংক কোম্পানি আইন। নতুন আইনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ইচ্ছাকৃত খেলাপি বা ব্যাংক পরিচালনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ঋণ, মুনাফা বা সুদ মওকুফ করা যাবে না। একই সঙ্গে পরিচালনা পর্ষদ গঠনে থাকছে না প্রচলিত ব্যাংকের নিয়ম। দেখব সেলিয়া সুলতানার রিপোর্ট। 2024 সালে ব্যাংকিং খাতে ইসলামী ধারার ব্যাংকের অংশীদারিত্ব 24%। 1983 সালে শরিয়া ভিত্তিক ব্যাংকের কার্যক্রম শুরু হলেও ইসলামী ব্যাংকের নেই নির্দিষ্ট নীতিমালা। এতদিন প্রচলিত ব্যাংকিং আইনের অধীনে পরিচালিত হতো এসব ব্যাংক। ফলে শেয়ার বন্টন, পরিচালনা পর্ষদ, ঋণদান ও আদায় প্রক্রিয়া, মূলধন ও মুনাফা বন্টন সহ নানা বিষয়ে সামঞ্জস্য পাওয়া যায় প্রচলিত ব্যাংকিং এর সাথে। সম্প্রতি এসালমের নিয়ন্ত্রণাধীন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর ঢালাও ঋণ দেয়াতে দেউলিয়া হওয়ার পথে এলে এবার ব্যাংকগুলোর মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। গত বছরের 5 আগস্টের পর ব্যাংকগুলোতে নতুন দায়িত্ব পাওয়া পরিচালকরাও বলছেন, দীর্ঘদিন ধরেই ব্যাংকগুলো পরিচালনায় ব্যত্যয় হয়েছে মূলনীতি ও উদ্দেশ্যের। ইসলামী ব্যাংকিং এর অবজেক্টিভ হচ্ছে সার্বজনীন কল্যাণ করা হবে, জনগণের সম্পদ জনগণের কাছে যাবে। আমাদের এখানে কনসেন্ট্রেশন মতিঝিলে আর গুলশানে, এবং মতিঝিল আর গুলশানের সাধারণ লোকেরা কিন্তু এই ডিপোজিটের বেনিফিশিয়ারি না, ওখানে কিছু বাছাই করা লোক। প্রচলিত ব্যাংক ও শরিয়া ভিত্তিক ব্যাংকের সমান গুরুত্ব দিতে ইসলামী ব্যাংক কোম্পানি আইন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন আইনে পরিচালক পদে 6 বছরের বেশি কেউ থাকতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংকের বর্তমান বা সাবেক কোনো পরিচালকের সাথে সম্পর্কিত কোনো ঋণ বা ইচ্ছাকৃত কোনো খেলাপির ঋণ মওকুফ করতে পারবে না ইসলামী ব্যাংকগুলো। বোর্ড কর্তৃক আবার একটা শরিয়া বোর্ড গঠিত হবে। সেই শরিয়া বোর্ডে কিন্তু ইসলামিক বাণিজ্য এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। ইনোভেটিভ কোনো প্রোডাক্ট যদি তারা লঞ্চ করতে, সেই প্রোডাক্টটাও ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কিনা সেটা ওই বোর্ড কর্তৃকই ভেরিফাইড হবে। এছাড়া মুনাফা বন্টন ও শেয়ারের অংশীদারিত্বে শরিয়া আইনের নিয়মে লভ্যাংশের সাথে ক্ষতির অংশীদার হবেন বিনিয়োগকারী ও আমানতকারীরা। ইসলামী ব্যাংকের সাথে যখন আপনি আমানত করবেন তখন শুধুমাত্র মুনাফা হবে এই একটি বিষয়কে টার্গেট করে আপনি ওখানে আমানত রাখবেন না। আপনি ওখানে লস হলে সেই লস ইনকার করার মতো মানসিকতা আপনার থাকতে হবে। এছাড়া ইসলামী ব্যাংক আইনের আওতায় থাকা ব্যাংক অন্য কোনো কোম্পানির শেয়ার কিনতে এবং লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ ও নিয়ম মানার বাধ্যবাধকতা থাকবে।
সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার ডেঙ্গু পরিস্থিতির খবর। ডেঙ্গু এখন সারা বছরের আতঙ্ক। আক্রান্ত মৃত্যুর সংখ্যা নিয়ে কথা হলেও আলোচনা হয় না এডিসের মারাত্মক দিকগুলো নিয়ে। এটি প্রতিরোধের মূল উপায় কোনো পাত্রে পানি জমতে না দেয়া, দিনের বেলায় সতর্ক থাকা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো চিকিৎসা না নেওয়া। সচেতনতাই ডেঙ্গুর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র বলে মত সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক সামিয়া রিপোর্ট। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বেশিরভাগ মানুষই রাতে মশারি ব্যবহার করে থাকেন, তবে তারা ভুলে যান দিনের আলোতেও সক্রিয় থাকে এডিস মশা। সকাল 8টা থেকে 10টা আর বিকেল 3টা থেকে 5টা এই সময় মশা কামড়ানোর প্রবণতা সবচেয়ে বেশি, যেখানে বাড়ে ডেঙ্গুর ঝুঁকি। শুধু জ্বরেই আক্রান্ত করে না, শরীরের ভেতর নিঃশব্দে বড় ক্ষতি করে ডেঙ্গু। ক্ষতিগ্রস্ত হতে পারে লিভার, কাজ করা বন্ধ করে দিতে পারে কিডনি, এমনকি হৃদযন্ত্রের কার্যক্রমও বাধার মুখে পড়তে পারে। ডেঙ্গু চিকিৎসায় অনেকেই মাত্রাতিরিক্ত স্যালাইন নিয়ে থাকেন, তবে চিকিৎসকের মতে অনেক সময় এটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত ফ্লুইড ফুসফুসে জমে শ্বাসকষ্টও হতে পারে। গত 24 ঘন্টায় দেশে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশালে। আর এই আতঙ্ক থেকে বাঁচতে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বহির্নগরে জাহাজের অবস্থানের সময় 7 দিন থেকে 12 ঘন্টায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্থগিত করা হয়েছে পেনাল রেন্টও। বহির্নগরে অলস বসে থাকা জাহাজগুলোকে গুনতে হচ্ছে না ড্যামারেজ। শাখাটুকু ক্যামেরা কমলদের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর 2:30 থেকে বিকেল 3টের মধ্যে মাত্র 8 ঘন্টায় চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে বার্থিং নিচ্ছে অন্তত 6টি জাহাজ। জিসিবিতেও একাধিক জাহাজ বেরার সুযোগ পেয়েছে। অথচ গত কয়েকদিন আগে এসব জাহাজকে বন্দরে বার্থিং পেতে বহির্নোঙরেই অপেক্ষা করতে হতো 7 থেকে 8 দিন। আমাদের এখান থেকে আমরা আসলে মেটিকুলাস প্ল্যানিং করেছি, জাহাজে ব্যবসায়ীরা অল্প সময়ের ভিতরে জাহাজগুলোকে এখানে মালামাল এনে বন্দর থেকে ডেলিভারি নিতে পারে। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে 86টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে প্রধান জেটির 10টি সহ কন্টেইনারবাহী জাহাজ রয়েছে 16টি। বাংলাদেশের জন্য পণ্য নিয়ে আসা ফিডার এবং মাদার ভেসেলগুলোকে এখন আর অলস বহির্নোঙরে বসে থাকতে হচ্ছে না। বাংলাদেশ জলসীমায় প্রবেশের কয়েক ঘন্টার মধ্যে বার্থিং সুবিধা পাচ্ছে চট্টগ্রাম বন্দরে। শিপিং ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে জাহাজজট পরিস্থিতির কিছুটা উন্নতি হলো, তার আগে বন্দরের প্রধান জেটিতে বার্থিং পেতে দেরি হয় কন্টেইনারবাহী জাহাজগুলোকে বহির্নোঙরেই অলস বসে থাকতে হয়েছে। আর তাতে জাহাজ বেঁধে $15,000 থেকে শুরু করে $20,000 পর্যন্ত ড্যামারেজ হয়। বিশেষ বিবেচনায় জরুরি সেবার পর্যায়ে নিয়ে যদি আমরা এটাকে মেনটেন করি, তাইলে কিন্তু এই কনজেশন হবে না, তাহলে আমাদের সেই ক্ষতিটাও আসবে না। এদিকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরের বিভিন্ন ইয়ার্ডে আটকে পড়া কন্টেনার বাইরের ইয়ার্ডগুলিতে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি ডেলিভারিতে গতি আনায় কন্টেনার জটও এখন নিয়ন্ত্রণে। বিভিন্ন আমদানিকারকদের রিকোয়েস্টে আমরা 1 মাসের জন্য যে 4 গুণ হারে আমরা পেনাল রেন্ট আরোপ করেছিলাম, সেটা আমরা 1 মাসের জন্য স্থগিত করেছি পরীক্ষামূলকভাবে। খাদ্যপণ্য, সিমেন্ট ক্লিংকার, লোহার স্ক্র্যাপ সহ বাল্ক পণ্যবাহী জাহাজগুলো বহির্নোঙরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে লাইটারের জাহাজে পণ্য খালাস করায় তেমন জটিলতা হয় না। কিন্তু কন্টেইনারবাহী জাহাজগুলোকে লোড আনলোডের জন্য বন্দরের জেটির প্রয়োজন হয়, জটের সৃষ্টি হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বায়ুমানের খবর। দেখে নেব আজকের বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগে বায়ুর মান 79, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 63%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 54, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 73। রাজশাহী বিভাগে বায়ুমান 70, যা সন্তোষজনক। আর্দ্রতা 73। সিলেট বিভাগে বায়ুর মান 58, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 71%। খুলনা বিভাগে বায়ুমান 62, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 71।
বরিশাল বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 67। রংপুর বিভাগের বায়ুর মান 72, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 71, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 70%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 54 আর সবচেয়ে খারাপ ঢাকাতে 79। এবার দেশের বাইরের খবর। রাতভর ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে 600-এরও বেশি ড্রোন ও 30টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে মস্কো। এতে নিহত হয়েছেন অন্তত 23 জন, যাদের মধ্যে 4 জন শিশু। ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি ভবনও। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউরোপীয় নেতারা। ভোররাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি শহর। ইউক্রেনীয় সেনারা জানায়, এক রাতেই রাশিয়া ছুড়েছে 600-র বেশি ড্রোন ও 30টির বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। এই হামলায় শিশুসহ নিহত হন বেশ কয়েকজন। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, 563টি ড্রোন ও 26টি মিসাইল প্রতিহত করেছে তারা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি ভবনও। ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেয়েন বলেছেন, ভবনের 50 মিটারের মধ্যে 20 সেকেন্ডের ব্যবধানে 2টি রুশ মিসাইল আঘাত হানে। পাল্টা আঘাত হেনেছে ইউক্রেনও। দেশটি দাবি করেছে তারা রাশিয়ার ভেতরে অন্তত 2টি তেল শোধনাগারে আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করলেও একে অপ্রত্যাশিত বলে মনে করেননি। আন্তর্জাতিক মহল বলছে, এই হামলা প্রমাণ করছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামার কোনো লক্ষণ এখন দেখা যাচ্ছে না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে আন্তরিকতা দেখায়নি ক্রিকেট বোর্ড, অথচ 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার সামর্থ্য আছে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার, মন্তব্য করেছেন ইমরুল কায়েস। এদিকে অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ইমরুল। ওয়াটসনের সঙ্গে একাডেমির কাজ এগিয়ে নিতে ওশিনিয়ার দেশটিতে গেছেন তিনি। সেখানে স্কিলের উন্নতির লক্ষ্যে কাজ করা মুমিনুল সাদমানকে প্রশংসায় ভাসিয়েছেন ইমরুল। খেলার হয়ে গেছেন, তিনি এখন পুরো দস্তুর ব্যবসায়ী, তবে সেটা ক্রিকেটকে পুঁজি করেই। শেন ওয়াটসনের সঙ্গে একাডেমির কাজ শুরু করতে অস্ট্রেলিয়ায় গেলেন ইমরুল কায়েস। আমি একটা ক্লাবের সাথে ইনক্লুডেড হচ্ছি, ওখানে তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো আমি ইউজ করব। বাংলাদেশের প্লেয়াররা যদি প্র্যাকটিস করতে চায় ইন্ডিভিজুয়ালি, আমি তাদেরকে হেল্পটা করতে পারবো, আমি বিশ্বাস। সেপ্টেম্বর 7 তারিখ থেকে একটা সেশন দিব। নিজ উদ্যোগে অস্ট্রেলিয়ার একাডেমিতে কাজ করছেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। টাইগারদের 2 টেস্ট ব্যাটারকে সুযোগ করে দিয়েছেন সাবেক কোচ চান্ডিকা হাথুরু সিংহে। ম্যাথিউ হেইডেনের সঙ্গেও বিশেষ সেশনের কথা রয়েছে। মুমিনুল সাদমানদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভিনদেশে একাডেমি নিয়ে কাজ করা ইমরুল। দেশ থেকে তাদের নিজের উদ্যোগে যে অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করতেছে, এটা অনেক বড় একটা সাহসের ব্যাপার। কোয়াব বা বিসিবি নির্বাচনে আগ্রহ নেই। আগামী জানুয়ারি পর্যন্ত থাকবেন বিদেশ বিভূয়েই। দীর্ঘ সময় বাংলাদেশের বাইরে থাকতে হচ্ছে ইমরুল কায়েসের বন্ধু সাকিব আল হাসানকেও। পিএসএল, সিপিএল, ম্যাক্স 60 ফরেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দেখা গেলেও তার আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চয়তার মুখে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের এমন পরিণতি কষ্ট দেয় ইমরুলকে। যদি উদ্যোগ নেওয়া হতো তাহলে আমার মনে হয় যে সাকিব একজন ব্যক্তি যে বাংলাদেশে যে ক্রিকেট খেলবে। আমরা সবাই দেখেছি সাকিব কতদিন রাজনীতি করেছে, কি রাজনীতি করেছে। সাকিব আল হাসানের সে অ্যাবিলিটি আছে যে এখনো কামব্যাক করা এবং ন্যাশনাল টিমকে দেওয়া। আমি মনে করি চাইলে এখনো 2টা বছর খেলতে পারে, ও যদি মনে করে 27 ওয়ার্ল্ড কাপও খেলতে পারে। জাতীয় দলে সাকিব খেলবেন কি খেলবেন না সেটা নিশ্চিত নয়, তবে শিগগিরই মিরাজ কায়েসের কোম্পানি এমকেএস এর ব্যাট দিয়ে খেলবেন মিস্টার 75। এটা নেক্সট অক্টোবর থেকে ওর আমাদের সাথে কন্ট্যাক্ট হবে, পুমার সাথে ওর কন্ট্যাক্ট শেষ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ, মন্তব্য ইসি আনোয়ারুলের। কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষ হয়ে কাজ করার নির্দেশ সিএসের। ঘোষিত সময় নির্বাচনের বিকল্প নেই, না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা, বললেন মির্জা ফখরুল। ষড়যন্ত্র ঠেকাতে সতর্ক থাকার আহ্বান। এবং ডাকসু জাকসুতে
অর্ধেক ভোটার নারী হলেও প্রার্থী খুবই কম। সাইবার বুলিং ও হেনস্থার ভয়ে নির্বাচনে লড়তে অনাগ্রহ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত হলে পরিস্থিতি পাল্টানোর আশা। এই ছিল এখনকার মতো সময় সংবাদে। সঙ্গী থাকুন সময়ের।